লাঞ্চ শেষে সবাই মিলে আড্ডা দিচ্ছে। শামুর বাবা আদির বাবা মার সাথে কথা বলছে। শামু আজ অনেক খুশি। আদি এক দৃষ্টিতে শামুকে দেখছে আর ভাবছে, তোমার এই মুখের হাসি, তোমাকে খুশি দেখলে আমার নিজেকে এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হয়। তোমার এই এক টুকরো হাসি আমার পুরো পৃথিবী আলোকিত করে দেয়। আমার চারপাশের সবকিছু আলোয় ঝলমল করে। হঠাৎ শামুর আদির দিকে চোখ পড়ে আদি ওর দিকে চেয়ে আছে সেটা দেখে ভেংচি কাটে। আদি শামুর ভেংচি খেয়ে মুচকি হাসে। এই পাগল তারছিরা মেয়ে আমাকেও পাগল করে দিবে। দিবে কি অলরেডি দিয়েছে, শুধু ধরাই দিচ্ছে না। শামুর বাবা আদির বাবা মায়ের সঙ্গে কথা বলে মুগ্ধ হচ্ছে। যতই ওদের কথা শুনছে ততই অবাক হচ্ছে। এত ভালো মানুষও পৃথিবীতে আছে তা উনাদের না দেখলে বুঝতে পারতেন না। বাড়ি পালানো অজানা অচেনা মেয়েকে আশ্রয় দিয়েছে, ভালোবাসা দিয়েছে, নিজেদের একমাত্র ছেলের সাথে বিয়ে দিয়ে সম্মান দিয়েছে। অথচ তিনি মেয়েকে ভালোবাসা তো দূর সময় দেয়নি। উনাদের আচার ব্যবহার, মিষ্টি কথা উনাকে বারবার মুগ্ধ করছে। আদির বাবা বলে উঠল, ভাই 3 দিন পর আমার মেয়ের বিয়ে, আপনি বিয়ের আগে যেতে পারবেন না। শামুর বাবা হুট করে এখানে এসেছে, কিন্তু তার এখানে আসার কারণ ব্যবসায়িক। তাই তিনি বললেন, না ভাই আমি থাকতে পারব না। আমি ব্যবসায়িক কাজে এখানে এসেছি, আমাকে যেতে হবে। ঈদ সার্জেন্ট, সকালের ফ্লাইট ক্যান্সেল করে রাতের টিকিট বুক করেছি। আজ আমাকে যেতেই হবে, তবে কথা দিচ্ছি বিয়ের দিন অবশ্যই দোয়া করতে আসব। আদির বাবা মা আপত্তি থাকা সত্ত্বেও বলল, ঠিক আছে তবে আসবেন কিন্তু। অবশ্যই। শামু আজ প্রচণ্ড খুশি, তার বাবাকে ফিরে পেয়েছে। আরও যেমনটা ভেবেছিল তেমন কিছুই হয়নি। হাতে হাত ঘষতে ঘষতে হাসি মুখে রুমে প্রবেশ করল। আদি পা মেলে ল্যাপটপ নিয়ে ঘাটাঘাটি করছিল। শামু রুমে ঢুকতেই দুজনের চোখাচোখি হল। শামুর মুখ থেকে হাসি ভ্যানিশ হয়ে গেল। আদি ল্যাপটপ রেখে শামুর সামনে এসে দাঁড়াল। তারপর দুহাত ভাঁজ করে বলল, এতক্ষণ তো হাসছিলে, যেই আমাকে দেখলে হাসি মিলিয়ে গেল। মুখটা প্যাঁচার মতো করে নিলে। শামু চোখ ছোট ছোট করে বলল, কারণ আপনার এই হনুমান মার্কা চেহারা আমার পছন্দ না। তাই আপনাকে দেখলেই মেজাজ খারাপ হয়ে যায়। আদি ভ্রু কুঁচকে শামুর দিকে চেয়ে বলল, নিজের চেহারা আয়নায় দেখেছ? একদম পেতনি। তো আমি কখন বললাম আমি মিস বাংলাদেশী? আমি পেতনি, আই নো দিস। আদি হতাশ হল। ভেবেছিল শামু তেলে বেগুনে জ্বলে উঠবে, কিন্তু না। আদির প্রচণ্ড রাগ হচ্ছে এটা ভেবে শামুর কেন রেগে গেল না। তুমি একটা। শামু ভ্রু কুঁচকে বলল, আমি একটা কি? হু, সরুন তো, ভাল লাগছে না। শামু সরে ড্রেসিং টেবিলের কাছে যাচ্ছে। আদি পেছনে পেছনে যাচ্ছে আর বলছে, তোমার এত ঝাঁজ কেন? তোমার সব কথা গায়ে জ্বালা ধরানোর মতো। শামু ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তো কথা বলবেন না? আদি রাগ দেখিয়ে বলল, ওকে ফাইন, বলবো না কথা। আদি ধপ করে বিছানায় শুয়ে পড়ল। শামুর বাবা চলে যাচ্ছে। যাওয়ার আগে শামুর কাছে অনেকবার ক্ষমা চেয়েছে। শামুর বাবা সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। শামু তখনও দাঁড়িয়ে আছে। আদির মা শামুর কাঁধে হাত রাখল। শামু ঘুরে প্রশান্তির হাসি দিল। মামনি, আমি ভেবেছিলাম বাবা বিয়েটাকে নিয়ে অন্যরকম রিয়েক্ট করবে, কিন্তু না, তিনি বিয়েটা মেনে নিয়েছেন আর বারবার ক্ষমা চেয়েছে। আজ আমি অনেক খুশি মামনি। সকাল সকাল বাগান, বাড়ি সব সাজানো হচ্ছে। শামু জানালার গ্রিল ধরে বাগান দেখছে।
বাগানে লাইটিং করা হচ্ছে। আর তখনই পানির ছিটা গায়ে লাগল। পেছনে ঘুরে দেখে আদি ভেজা চুল ঝাঁকাচ্ছে। আদি যে ইচ্ছে করে এমন করছে সেটা শামুর বোধগম্য হচ্ছে। শামু কোনো রিয়েক্ট না করে আবারও গ্রিলের দিকে ঘুরে বাগান দেখছে। আদি শামুকে বিরক্ত করার জন্য আরও সামনে এসে চুল ঝাঁকাচ্ছে। শামু বিরক্তি নিয়ে ঘুরে কপাল কুঁচকে বলল, কি হচ্ছেটা কি? বাচ্চামো শুরু করে দিলেন কেন? আদি মুচকি হেসে বলল, ইয়াহু, মে জিত গায়া। শামু আদির কথা শুনে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। জিতে গেছে মানে কি? আর চেয়ে বেশি অদ্ভুত লাগছে আদির এই বাচ্চামি। শামু প্রশ্নবোধক চিহ্ন ঝুলিয়ে আদির দিকে চেয়ে রইল। আদি শামুর আরও সামনে এসে বলল, বুঝলে না তো? অবশ্য বুঝার কথাও নয়। মাথায় তো শুধু গোবর যেখানে লাল মরিচ চাষ করা হয়। শামু আঙ্গুল তুলে কিছু বলবে তখনই আদি শামুর আঙ্গুল ধরে ফেলে। আঙ্গুলে একটা কামড় দিয়ে বলল, আঙ্গুলেও মরিচ, এত ঝাল যে মুখ পুড়ে যাচ্ছে। শামু আঙ্গুল টান দিয়ে পিছিয়ে গেল। তারপর সরে আসতে নিবে আদি শামুর দুপাশের গ্রিলে হাত রাখে। শামু পারে তো গ্রিলের সাথে মিশে যায়, গ্রিল ভেদ করে বেরিয়ে যায়, কিন্তু সেটা তো সম্ভব না। শামু আমতা আমতা করে বলল, চাপা দিয়ে মারবেন নাকি? চ্যাপটা হয়ে যাচ্ছি তো। আদি শামুর কথা শুনে মুচকি হাসল। আদি কোনো কিছু না বলে শামুর গলায় নাক ডোবায়। ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। শামুর হাত পা জমে যাচ্ছে। আদি শামুর গলায় গভীরভাবে চুমু আঁকছে। হুট করে শামুর কাছ থেকে সরে যায়। তারপর রুম থেকে বের হয়ে যায়। শামুর চোখ বন্ধ ছিল। হাত মুষ্টিবদ্ধ ছিল। শামু চোখ খুলে দেখে আদি রুমে নেই। হঠাৎ কি হলো কিছুই শামুর মাথায় ঢুকছে না। শামু জোরে একটা নিঃশ্বাস নিল। তারপর আয়নার সামনে গিয়ে দাঁড়াল। গভীরভাবে নিজেকে পর্যবেক্ষণ করছে। শামু নিচে নামতেই কতগুলো মেয়েকে দেখতে পেল। ওরা নিশির গায়ের মাপ নিচ্ছে। টেবিলের উপরে বিভিন্ন ড্রেস ছড়ানো। শামু যেতেই নিশি ইশারায় ডাকল। শামু নিশির কাছে যেতেই নিশি বলল, এরা দেশের টপ ডিজাইনার। তোর জন্য একটা ড্রেস চুজ করেছি। আমার কিছু ড্রেস আর তোর ড্রেস দুজনে একসাথে চুজ করব। যেহেতু বিয়ে, রিসিপশন আর হলুদের ড্রেস নেওয়া হয়ে গেছে আরও আগেই। শামু আর নিশি অনেকক্ষণ যাবৎ নিজেদের ড্রেস দেখছে। অবশেষে শামু হলুদের জন্য একটা গোল্ডেন কালার লেহেঙ্গা, বিয়ের দিনের জন্য পার্পল কালার লেহেঙ্গা আর নিশির রিসিপশনের জন্য নিশির পছন্দ করা স্পেশাল ডিজাইনের ব্লু কালার ড্রেস নিয়েছে। আদি এতক্ষণ এসব দূর থেকে দেখছিল। আদি একটা শাড়ি দেখেছে। শাড়িটা দেখেই ওর পছন্দ হয়ে গেছে। এই শাড়িতে শামুকে কেমন লাগবে তা মনের মাধুরী মিশিয়ে কল্পনা করে নিয়েছে। কিন্তু শামুর তো ড্রেস নেওয়া শেষ। তবুও আদি সেই শাড়িটা শামুর জন্য অর্ডার দিয়েছে। আদি শাড়িটা রুমে নিয়ে বেডের উপর রেখে দিয়েছে। শামু একদৃষ্টিতে চেয়ে আছে শাড়ির দিকে। এই রুমে শাড়ি কে রাখবে? শামু শাড়িটা হাতে নিয়ে দেখছে। পেস্ট কালার শাড়ির মধ্যে কারুকাজ আর দামি পাথর বসানো। শামু নেড়ে চেড়ে দেখছে শাড়িটা। শাড়িটা বেশ সুন্দর। আদি শামুর সামনে এসে দাঁড়িয়ে বলল, পছন্দ হয়েছে? শামু হঠাৎ করে কারো কথা শুনে চমকে যায় আর হাত থেকে শাড়িটা পড়ে যায়। শামু আদির দিকে চেয়ে বলল, কে যেন শাড়িটা এখানে রেখে গেছে। আদি শামুর পাশে বসে শাড়িটা হাতে নিয়ে বলল, আমি রেখেছি তোমার জন্য। তুমি বিয়ের অনুষ্ঠানের দিন এই শাড়ি পরবে। কিন্তু আমি তো লেহেঙ্গা নিয়ে ফেলেছি। তাছাড়া শাড়ি পরা অনেক ঝামেলার।
তার চেয়ে বেশি ঝামেলা শাড়ি ক্যারি করা বিশ্বাস না হলে আপনি ট্রাই করে দেখুন। শামু শাড়ি রেখে উঠে দাঁড়াল। আদি শাড়ি হাতে নিয়ে বলল, শাড়ি তো তুমি পরবেই। এটা আদির চ্যালেঞ্জ। নিশির মেহেদি অনুষ্ঠান হচ্ছে। শামুর মেহেদি সব সময় পছন্দ। দুহাতে মেহেদি দিয়েছে। নিশি দুহাতে মেহেদি দিয়ে কানে ব্লুটুথ দিয়ে জয়ের সাথে কথা বলছে। শামু অপেক্ষায় আছে কখন মেহেদি শুকাবে। আদি শামুর পাশে এসে আয়েশ করে বসে। শামু আদিকে দেখে নড়েচড়ে বসল। আদি শামুর হাত ধরতেই শামু চিৎকার দিল, ওই ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? আপনি আমার হাত ধরেছেন কেন? আমার মেহেদি নষ্ট হবে। হাত ছাড়ুন। আদি একটা মেহেদি বের করে বলল, চুপ করে বসো। নড়লে মেহেদি নষ্ট হয়ে যাবে। আমি তোমার হাতে মেহেদি দিয়ে দিব। হাত টান করো। শামু নিজের হাত টান মেরে সরাতে চাইলে আদি শক্ত করে ধরে রাখল। আপনি কি কানা? দেখুন আমি মেহেদি দিয়েছি। আপনি আবার কি দিবেন? চুপ। আদি শামুর হাতে মেহেদি ছোঁয়াতেই শামু চোখ বন্ধ করে নিল আর মনে মনে আল্লাহকে ডাকছে। শামু চোখ খুলতেই দেখল আদি শামুর মেহেদির উপর ইংরেজি অক্ষর লিখেছে। আদির কাজ শেষ হতেই আদি উঠে দাঁড়াল। শামুর ভরকে যাওয়া মুখের দিকে চেয়ে মুচকি হেসে চলে গেল। নিশিকে হলুদ দেওয়া হচ্ছে। আদি ওর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। শামু নিশিকে হলুদ ছুঁয়ে আসছে আর তখনই আদিকে দেখে থমকে গেল। আদি বন্ধুদের সাথে আড্ডায় মত্ত। শামু সামনে গিয়ে দাঁড়াল, তারপর বলল, এক্সকিউজ মি। আদি শামুর কণ্ঠ শুনে শামুর দিকে তাকাল। পা থেকে মাথা পর্যন্ত দেখে মনে মনে খানেক ক্রাশ খেল। হ্যাঁ বলো। আপনাকে মামনি খুঁজছে। ফোন কই আপনার? আদি ফোন বের করে দেখে মিস কল উঠে আছে। মা কেন খুঁজছে? দরকারি কিছু? আমি জানি না মামনি কেন খুঁজছে। আমাকে জিজ্ঞেস করল, আপনার কথা বলেছি জানি না। এখন দেখলাম তাই বললাম। আপনি গিয়ে দেখুন। শামুকে কেউ ডাকছে। শামু ব্যস্ততা দেখিয়ে সেদিকে পা বাড়াল। আদিও বন্ধুদের রেখে পা বাড়াতেই অয়ন আদির হাত চেপে ধরে বলল, কেসটা কি বসো? এই মেয়েকে? আর আন্টি মানে তোর মাকে মামনি কেন বলছে? আদি অয়নের কাঁধে হাত দিয়ে বলল, ভাই শুনে স্ট্রোক করিস না। তাহলে বোনের মেহেদি অনুষ্ঠান রেখে তোকে হসপিটালে নিতে পারব না। দেন অকালে মরবি। সি ইজ মাই ওয়াইফ। সামান্তা চৌধুরী। আদি বাঁকা হেসে অয়নের কাঁধে চাপকে চলে গেল। অয়ন হ্যাবলার মতো তাকিয়ে আছে। তার বন্ধু বিয়ে করেছে, বউ আছে আর সেই জানে না। শামু ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের সাজগোজ শেষবারের মতো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। ভালোভাবে দেখে নিল কিন্তু কোনো কমতি চোখে পড়ছে না। আজকে শুধু নিশিরই বিয়ে নয়, নিজেকেও সবার সামনে এ বাড়ির বউ হিসেবে তুলে ধরতে হবে। বিভিন্ন মেহমানদের সাথে আলাপচারিতা পর্ব সারতে হবে। শামু যখন নিজেকে দেখা শেষ করে ফোন হাতে নিয়ে বের হবে তখনই আদি ওর সামনে এসে দাঁড়াল। শামুকে পা থেকে মাথা পর্যন্ত দেখে শামুকে বলল, লুকিং হট। শামু আদির দিকে চোখ পাকিয়ে তাকাল। তারপর আদিকে ওভারটেক করে যেতে নিলে আদি ওর সামনে গিয়ে দাঁড়াল। আরে আরে এভাবে যাবে নাকি? শামু ভ্রু কুঁচকে বলল, এভাবে মানে? আদি শামুকে আয়নার সামনে নিয়ে কিছুটা পাশ কাটিয়ে দাঁড় করাল যাতে পেছনের কিছু অংশ বিদ্যমান হয়। তারপর বলল, লুক। শামু আদির দিকে একবার চেয়ে একরাশ বিরক্তি নিয়ে সেদিকে তাকাতেই চমকে গেল। তারপর দ্রুত ঘুরে দাঁড়াল যাতে পিঠ না দেখে আদি। শামু কাঁদো কাঁদো হয়ে বলল, এটা কিভাবে হলো?
চেইন নষ্ট হলো কিভাবে? আদি ভাবার ভঙ্গি করে বলল, হয়তো প্রথম থেকেই নষ্ট ছিল। তুমি খেয়াল করনি। শামু অসহায় গলায় বলল, এখন আমার কি হবে? আমি কিভাবে নিচে যাব? আদি শামুকে বলল, তুমি কি এভাবে নিচে যেতে চাইছ? চেঞ্জ করে নেও, তারপর নিচে যাবে। শামু ভাবছে কি পরবে, কিন্তু আমি কি পরব? যেমন তেমন একটা পরে তো নিচে যাওয়া যাবে না, এত বড় একটা অনুষ্ঠান। আদি কপালে চিন্তার রেখা ফুটিয়ে কিছুক্ষণ ভাবার ভঙ্গি করে তারপর বলল, তুমি শাড়িটা পরে নেও। শাড়িটা ফ্যাশনেবল আর এক্সপেন্সিভ, কিন্তু আমি তো তেমন সুন্দর করে শাড়ি পরতে পারি না, হালকা পাতলা পারি। আদি ব্যস্ততার ভঙ্গিতে বলল, ওয়েট, আমি দেখছি। আদি দরজার সামনে গিয়ে বাঁকা হাসি দিল। কিছুক্ষণ পর একজন মহিলাকে নিয়ে এলো। শামু গালে হাত দিয়ে বিছানায় বসেছিল। মহিলাটিকে দেখে উঠে দাঁড়াল। আদি শামুকে বলল, ইনি তোমাকে শাড়ি পরাবে, তুমি চেঞ্জ করে এসো, আমি নিচে যাচ্ছি। শামু মাথা নাড়িয়ে সায় জানাল। আদি বারবার সিঁড়ির দিকে তাকাচ্ছে, শামুর জন্য অপেক্ষা করছে। তখনই ওর সব বন্ধুরা এসে ওকে জেকে ধরল। আদি সবার ফেসের এক্সপ্রেশন দেখে বুঝতে পারছে এরা কি বলতে এসেছে। গতকাল এদের মিসকলে ফোন ডেড হয়ে গেছে। তবুও জিজ্ঞেস করল, কি হয়েছে তোদের? বান্দরের মতো মুখ করে রেখেছিস কেন? এক ফ্রেন্ড বলল। অয়ন বলল তুই বিয়ে করেছিস। এটা কি সত্য? আদি অয়নের দিকে একবার তাকিয়ে সিঁড়ির দিকে চোখ দিল। সিঁড়ির দিকেই চোখ রেখে বলল, উমম, তোদের কি মনে হয় অয়ন সত্যি বলছে না মিথ্যে? আদি হেয়ালি করিস না তো। অয়ন কি বলছে আমাদের মাথায় ঢুকছে না। প্রেম ভালোবাসা মেয়ে এসবে যে বিশ্বাস করত না, সে ডাইরেক্ট বিয়ে? হাউ দিস পসিবল? আদি তখনও সিঁড়ির দিকে চেয়ে আছে। আরে ভাই, উত্তর দে। তখন থেকে সিঁড়ির দিকে চেয়ে কি খুঁজছিস? আদি আনমনে উত্তর দিল, আমার বউকে খুঁজছি। সবাই টাস্কি খেল। সবাই যেন হুট করে বোবা হয়ে গেল। মুখে কোনো কথা সরছে না। তখনই শামুকে দেখতে পেল। শাড়ির কুচি ঠিক করতে করতে আসছে। আদি শামুর অজান্তে কিছু পিক তুলে নিল। শামু অতি সাবধানে বারবার দেখে পা ফেলছে। ওর বারবার মনে হচ্ছে শাড়িতে পা বেঁধে যাবে। অনেক দিন পর শাড়ি পরেছে, তাই ক্যারি করতে অসুবিধা হচ্ছে। শামু এসে আদির পাশে দাঁড়াল। চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। তারপর বলল, দেখুন তো ঠিকঠাক লাগছে কিনা। আদি আশ্বাস দিয়ে বলল, পারফেক্ট। চলো নিশির কাছে যাওয়া যাক। আদির বন্ধুরা টাস্কির উপর টাস্কি খাচ্ছে। আদি ওদের দেখে মুচকি হেসে বলল, মিট মাই ওয়াইফ সামান্তা। সামান্তা ওদের সবার সাথে কুশল বিনিময় করে নিশির কাছে গেল। নিশিকে বউ সাজে খুব সুন্দর লাগছে, কিছুক্ষণ পর বরপক্ষ চলে আসবে। নিশির কান্না পাচ্ছে। আজকে ওর জীবন বদলে যেতে শুরু করেছে। আজকে ও নিজের পরিবার বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। নিজের ঘর যেখানে ওর পদতলে মুখরিত ছিল, নিজের বিছানা সব ফাঁকা পড়ে থাকবে। শামু, আদি, নিশি সবাই নিজেদের ফ্যামিলি, বন্ধুবান্ধবের সাথে কিছু ফটো তুলে নিল। বরপক্ষ চলে এসেছে। শামু এদিক সেদিকে আসতে যেতে, অতিথিদের সাথে হাই হ্যালো করতে করতে যান তামাতামা। ওর প্রচুর টায়ার্ড লাগছে। ইচ্ছে করছে এই হৈহুল্লোড় থেকে পালাতে, রুমে গিয়ে রিল্যাক্স করতে। বিয়ে পড়ানো শেষ। অতিথিরা বিদায় নিচ্ছে। নিশিকেও কিছুক্ষণ পর নিয়ে যাওয়া হবে। শামুর বাবা সবার থেকে বিদায় নিয়ে সিলেটের জন্য বেরিয়ে গেল।
শামু ফাঁকা এক জায়গায় গিয়ে দাঁড়িয়ে কোমরে দুহাত দিয়ে দাঁড়িয়ে আছে। উফ, এই শাড়ি আমাকে আরো অস্থির করে ফেলছে। ড্রেসটা নষ্ট না হলে এটা আমি জীবনেও পরতাম না। আদি পেছনে থেকে বলল, অবশ্যই পরতে, কারণ আদি চেয়েছে তুমি এটা পরো। সামান্তা পেছনে ঘুরে বলল, চেইন নষ্ট না থাকলে জীবনেও পরতাম না। সেটা যেই চাক, চেইনটা যে কেন এমন হলো? কারণ আমি নষ্ট করে দিয়েছি। শামু চোখ বড় বড় করে বলল, কি? আপনি আপনি আমাকে শাড়ি পরানোর জন্য এসব করেছেন? আপনাকে তো আমি। শামু রাগে ফুসফুস করতে করতে আদির দিকে এগিয়ে যাচ্ছে। আদি ভো দৌড়। শামু হাতে একটা শোপিস নিয়ে আদির পেছনে দৌড়াচ্ছে। শাড়িতে বারবার বেঁধে যাচ্ছে আর নিশিকেও নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। শামু তাই দাঁড়িয়ে গেল। আদি শামুকে দাঁড়িয়ে পড়তে দেখে দাঁড়িয়ে গেল। কি দম শেষ? শামু হাঁপাতে হাঁপাতে বলল, একটুও না। শাড়ি পরে দৌড়াতে পারছি না, তাছাড়া নিশি আপু চলে যাবে। ব্রেক নিচ্ছি। ব্রেকের পর আবার। বাই, ব্রেক পর্যন্ত ভালো থাকবেন। আদি বলল, তোমার ব্রেক পর্যন্ত আমি এখানে বসে থাকব নাকি? পারলে ধরে দেখিও। নিশি ওর মাকে জড়িয়ে কাঁদছে। আজ ও ওর চেনা মানুষ, চেনা জায়গা ছেড়ে চলে যাচ্ছে। যে বাড়ির প্রতিটি জিনিস নিজের মনে হতো আজ সব পর করে দিয়ে চলে যাচ্ছে। যে বাড়িতে প্রথম বাবা মায়ের হাত ধরে হাঁটা শিখেছে, যেখানে বেড়ে উঠেছে ওর ছেলেবেলা, শৈশব, কৈশোর, সবকিছুর স্মৃতি জড়িয়ে আছে। হাসি, আনন্দ, সুখ দুঃখ নিয়ে যেখানে প্রতিনিয়ত নতুনের স্বপ্ন দেখেছে। নিজের ঘর, বিছানা, ড্রেসিং টেবিল, পড়ার টেবিল, প্রতিটি জিনিস আজ পর হয়ে যাচ্ছে। এরপর যতবার আসবে এই বাড়ি আর নিজের মনে হবে না, নিজেকে দুদিনের অতিথি মনে হবে। নিশির বাবা নিশিকে বারবার সান্ত্বনা দিচ্ছে আর চোখের কোণের পানি আড়াল করছে। তার বুকটা ফেটে যাচ্ছে। আজ তার কলিজার টুকরোকে অন্যের হাতে, অন্যের দায়িত্বে দিয়ে দিচ্ছে। এমন ভয়ঙ্কর একটা দিন তার জীবনে আসবে বুঝতে পারেনি। মেয়েকে একদিন বিদায় দিতে হবে, কিন্তু বিদায়ের অনুভূতি যে এতটা যন্ত্রণা দিবে বুঝতে পারেনি। শামু দূরে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। নিশির সাথে কাটানো সময়গুলো ওর চোখের সামনে ভেসে উঠছে। নিশি ওর সব সময়ের সঙ্গী ছিল। সবকিছুতে ওকে সাপোর্ট দিয়েছে, হেল্প করেছে। একসাথে কত আড্ডা দিয়েছি। নিশি তার ভাইকে খুঁজছে। আদিকে কোথাও দেখা যাচ্ছে না। শামু আদিকে খুঁজতে গিয়েছে। ফোন দিচ্ছে, তুলছে না। আদি নিজের রুমের বিছানায় বসে কপালে দুহাত দিয়ে চোখ বন্ধ করে রেখেছে। আজ ওর বোন চলে যাচ্ছে শ্বশুর বাড়ি। নিশিকে তেমন সময়ও দিতে পারেনি। নিজেকে নিয়েই ব্যস্ত ছিল। নিশিকে বিদায় দেওয়ার দৃশ্য ও দেখতে চাইছে না, তাই এখানে এসে বসে আছে। শামু দরজা খুলে রুমে ঢুকল। আদি দরজা খোলার শব্দ পেয়ে নিজেকে সামলে নিয়ে সোজা হয়ে বসল, কিন্তু নিজেকে স্বাভাবিক রাখার যতই চেষ্টা করুক পারছে না। ওর চেহারায় সবটা স্পষ্ট। শামু আদিকে পর্যবেক্ষণ করে বলল, নিশি আপু চলে যাচ্ছে, আপনার সাথে কথা বলতে চায়। আদি নিজের কণ্ঠ স্বাভাবিক করে বলল, আগামীকাল দেখা হবে। আজ আমার ভালো লাগছে না। শামু বুঝতে পারছে আদির মনের অবস্থা। দেখুন, আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা, কিন্তু নিশি আপু চলে যাচ্ছে, সে আপনার সাথে কথা বলতে চাইছে। আপনার সেখানে যাওয়া দরকার। আদি শামুর কথার উত্তর না দিয়ে পা বাড়াল। নিশি আদিকে দেখে বলল, ভাইয়া, আমি তোমাকে অনেক জ্বালিয়েছি, আমাকে মাফ করো। আদি শামুকে জড়িয়ে ধরে বলল, আমাকে ক্ষমা করিস। আমি ভাইয়ের কোনো দায়িত্ব পালন করিনি।
তবে দোয়া করি অনেক ভালো থাক। এখন কান্না বন্ধ কর। নিশি শামুর কাছে গিয়ে দাঁড়াল। শামু নিশির দিকে চোখ তুলে শুকনো হাসি দিল। শামু, তুই আমার বোন, বান্ধবী, ভাবি। আমি আগেও যেমন তোর পাশে ছিলাম আজও আছি। আমার মা বাবা, ভাই আর দায়িত্ব তোর। তুই সবাইকে দেখে রাখিস। মন খারাপ করিস না, ওকে? শামু কাঁদো কাঁদো হয়ে বলল, আমি তোমাকে খুব মিস করব আপু। আমিও রে। অবশেষে নিশিকে বিদায় দেওয়া হল। নিশি কান্না থামাতে পারছে না। যতই জয়ের বাড়ির দিকে গাড়ি এগিয়ে যাচ্ছে ততই ওর কান্না বেড়ে যাচ্ছে। জয় ওকে থামানোর চেষ্টা করছে। আদি বারান্দায় কাউচে বসে আছে। এখনো চেঞ্জ করেনি, ফ্রেশ হয়নি। বাড়িটা কিছুক্ষণ আগেও কলরবে মুখরিত ছিল, এখন একদম ঠান্ডা নিস্তব্ধ হয়ে গেছে। মনে হচ্ছে জনশূন্য একটা বাড়ি। শামু চেঞ্জ করে শাওয়ার নিয়ে বের হয়েছে। শামুরও কিছু ভালো লাগছে না। শামু একবার গিয়ে আদির বাবা আর মাকে দেখে এলো। তাদের মন খারাপ, চুপ হয়ে গেছে। শামু ওনাদের খাওয়ানোর চেষ্টা করেও পারেনি। একমাত্র মেয়েকে ছাড়া থাকতে তাদের কষ্ট হচ্ছে, তবুও কিছু করার নেই। শামু এসে আদির পাশে দাঁড়াল। এখনো চেঞ্জ করেননি? চেঞ্জ করে নিন, অনেক রাত হয়েছে। আগামীকাল নিশি আপুর বাড়িতে যেতে হবে। আদি কোনো কথা না বলে নীরবে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে চুপচাপ শুয়ে পড়ল। শামু বুঝতে পারছে আদি নিশিকে মিস করছে। ভাই বলে কথা। শামুর মাথাটা ভীষণ ধরেছে। গতকালের দৌড়ঝাঁপ, রাতে ঠিকমতো ঘুম না হওয়ার জন্য হয়তো এমন হচ্ছে। নিজের হাতে চা বানিয়েছে। বারান্দায় দাঁড়িয়ে প্রকৃতি দেখতে দেখতে চায়ের কাপে চুমুক দিতেই ওর মুখ কুকচে এলো। চা তেতো হয়ে গেছে। শামু মুখ থেকে চা ফেলে দিতে মুখ বিকৃত করে বলল, ওয়াক কি জঘন্য! এই চা বানালাম এত কষ্ট করে। শামু বারান্দা থেকে এসে ওয়াশরুমে গিয়ে চা ফেলে দিয়ে বের হতে হতে বিড়বিড় করে বলল, ছি শামু, এক কাপ চাও বানাতে পারিস না? শেম অফ ইউ! এত সময় লাগিয়ে এমন জঘন্য তেতো চা বানিয়েছিয়া? আদি ফ্রেশ হওয়ার জন্য আলমারি থেকে নিজের জামাকাপড় বের করছিল। শামুর কথা শুনতে পেয়ে বলল, তেতো মানুষের তেতো জিনিসই খাওয়া উচিত, এতে অসুবিধা কোথায়? শামুর মুখ তেতো হয়ে গেছে। মুখের ভিতরে বিশ্রী লাগছে। এক কাপ চা বানাতে পারে না ঠিকমতো, তাই নিজের উপর রাগ হচ্ছে। তাই বলল, আপনি তো মিষ্টি, তো আপনি আমার মতো তেতো মেয়েকে বিয়ে করার জন্য এমন 2 নাম্বারই কেন করলেন? আদি জামাকাপড় রেখে শামুর দিকে তাকাল। শামুকে আলমারির সাথে চেপে ধরে বলল, ভালোবাসার জন্য করেছি, বাট তুমি বুঝবে না। তোমার এই না বুঝা, তোমার এই এভয়েড করা আমাকে কতটা যন্ত্রণা দেয় তুমি জানো? মাঝে মাঝে ইচ্ছে করে তোমাকে খুন করে ফেলি, তারপর নিজেকেও শেষ করে দেই, যদি এতে যন্ত্রণা কমে। তারপর শামুকে ছেড়ে দিয়ে ফ্রেশ হতে চলে যায়। শামু আলমারির সাথে তখনও হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। জয় আর নিশির রিসিপশন। আদি শামুকে নিজের সাথে সাথেই রেখেছে। এক মুহূর্তের জন্য চোখের আড়াল করছে না। রাজ যদি আসে, আবার যদি কিছু করে। শামুও আদির সাথে থাকতে আপত্তি করেনি। আদির সাথেই এদিক সেদিকে ঘুরে বেড়াচ্ছে। নিশির সাথে কথা বলে ওরা খাওয়ার পাট চুকিয়ে নিল। নিশিকে নিয়ে বাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই ওরা বাড়ির জন্য রওনা দিবে। শামু আর আদি গাড়ির কাছে যাচ্ছে। হঠাৎ করেই রাজ ওদের সামনে এসে পড়ল। আদি রাজকে দেখে শামুর হাত ধরে বলল, চলো।
রাজও ওদের পাশ কাটিয়ে যেতে নিলে শামু আদিকে থামিয়ে দেয়। আদি শামুর দিকে চেয়ে আছে। শামু বলল, আমার উনার সাথে একটু কথা আছে। তারপর রাজকে বলল, এক্সকিউজ মি। রাজ একবার আদির দিকে চেয়ে শামুর দিকে বিস্ময় নিয়ে চেয়ে আছে। ধন্যবাদ। রাজ বুঝতে পারছে না কেন ধন্যবাদ দিচ্ছে। শামু সেটা বুঝতে পেরে বলল, ধন্যবাদ কেন দিলাম বুঝতে পারছেন না? নিশ্চয়ই আমাদের দুজনকে একসাথে আশা করেননি, অন্য কিছু আশা করেছিলেন। সেদিন আপনি ওসব বলে আমার অনেক বড় উপকার করেছেন। আমাদের মাঝে এই একটা সিক্রেট ছিল, সেটাও এখন নেই। দুজনেই ক্লিয়ার। আর হাজবেন্ড ওয়াইফের মাঝে সব ক্লিয়ার থাকা জরুরি। আপনি কি ভেবেছেন আমি সব সম্পর্ক ভেঙে দেব? হ্যাঁ, আমার রাগ হয়েছিল, বাট এটা সব সম্পর্কেই হয়। আপনি বলেছিলেন আদি আমার সেকেন্ড অপশন ছিল। হ্যাঁ, আপনার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, তারপর বাধ্য হয়েই আদিকে বিয়ে করি। উনাকে বিয়ে করার কথা কল্পনাও করিনি। বাট এটা তো ঠিক, উনি আমার প্রথম এবং শেষ ভালোবাসা। আপনি এই শুরু শেষের মাঝেও নেই, বিন্দুমাত্র নেই। আদি এইটুকু শুনে অজানা দেশে হারিয়ে গেছে, ও আর কিছু শুনতে পারছে না। হৃদয় আলোড়ন তৈরি করেছে, কানে সুর বেজে চলেছে। তাই বলছি, অন্যের লাইফে, অন্যের সংসারে আগুন লাগানোর চেষ্টা না করে নিজেকে শোধরে নিন। আপনি যতবার আমাদের সম্পর্ক ভাঙ্গার চেষ্টা করবেন হেরে যাবেন, পারবেন না। তাই আমাদের থেকে দূরে থাকুন আর নিজের লাইফ গুছিয়ে নিন। ফ্রিতে উপদেশ দিয়ে দিলাম, নেওয়া না নেওয়া আপনার ব্যাপার। শামু শাওয়ার নিচ্ছে আর ভাবছে, ও এটা রাজের সামনে কি করল। আদি এবার ওকে ছাড়বে না কিছুতেই। কি করে আদির সামনে গিয়ে দাঁড়াবে? লজ্জায় মিশে যাচ্ছে। শামু চেঞ্জ করে আস্তে করে দরজা খোলে যাতে কোনো শব্দ না হয়। তারপর চোরের মতো মাথা বের করে পুরো রুমে চোখ বুলায়। রুমে কেউ নেই। শামু হাঁপ ছেড়ে দরজা খুলে বাইরে গেল। নিচে যেতেই দেখল আদি ওর ফ্রেন্ড কাজিনদের সাথে আড্ডা দিচ্ছে, সাথে জয়ও আছে। শামু নিশিকে আশেপাশে না দেখে নিশির রুমে গিয়ে দরজায় টোকা দিল। নিশি ভেতরে থেকে জিজ্ঞেস করল, কে? নিশিপু, আমি শামু। কি করছো তুমি? নিশি দরজা খুলে দিল। নিশির গায়ে কোনো গয়না নেই, লেহেঙ্গার উপরের পার্ট আর একটা প্লাজো পরা। এলোমেলো চুল থেকে ক্লিপ খুলছে, মুখে এখনো মেকআপ। নিশি শামুকে বলল, তাড়াতাড়ি ভেতরে আয়, আমার চুল খোলতে হেল্প কর। নিশি আয়নার সামনে বসে আছে আর শামু ওর চুল খুলে দিচ্ছে। চুল খোলা শেষ করে চুলের জট ছাড়িয়ে আছড়িয়ে দিল। নিশি চুল ছাড়িয়ে বাঁচল। এতক্ষণ দম বন্ধ হয়ে যাচ্ছিল। টিস্যু দিয়ে কিছুটা মেকআপ তুলে বলল, লং শাওয়ার নিতে হবে। বিয়ে যে কি ঝামেলা, 3 দিন যে কি গেল, অস্থির লাগছে। শামু ড্রেসিং টেবিলের উপরে বসে চোখ মেরে বলল, অস্থিরের দিন শেষ, এখন শুধু রোমাঞ্চ হবে। নিশি চুলে খোপা বাঁধতে বাঁধতে বলল, তাই নাকি? এখন তাহলে আমার ভাবির দিনরাত শুধু রোমাঞ্চ হচ্ছে। শামুর দিকে চেয়ে ভ্রু নাচালো। শামু উঠে দাঁড়িয়ে বলল, তুমি না শাওয়ার নিবে? যাও শাওয়ার নেও। শামু সেখান থেকে কোনো মতে পালালো। শামু নিশির পাশে বসে সবার সাথে গল্প করছে। তখনই শামুর চোখ গেল উপরের দিকে। আদি এক দৃষ্টিতে শামুকে দেখছে। শামুর কেমন জানি অস্বস্তি লাগছে, সাথে লজ্জাও। চোখ সরিয়ে নিল। আবার চোখ পড়তেই আদি ফ্লাইং কিস ছুড়ে দিল। শামু ভ্যাবাচেকা খেয়ে চারদিকে চোখ বুলালো কেউ দেখছে কিনা। আদির দিকে তাকাতেই দেখে আদি হাসছে। আবারও ফ্লাইং কিস ছুড়ে দিল। শামু চোখ বড় বড় করে আদির দিকে চেয়ে পেছনে ঘুরে বসল।
সারাদিন আদির কাছ থেকে দূরে দূরে থেকেছে। কিন্তু এখন তো ডিনার শেষ। সবাই ঘুমাতে চলে গেছে। এখন তো ঘুমানোর জন্য হলেও যেতে হবে। শামু রুমের সামনে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। দোয়া পড়ে বুকে ফু দিয়ে সাহস সঞ্চার করে দরজা খুলল নিঃশব্দে। তবুও হালকা শব্দ হল। শামুর রাগ হচ্ছে, এত সাবধানতা পরেও কেন শব্দ হবে? শামু দরজা খুলে চমকে গেল। পুরো রুম অন্ধকার। শামু ঠোঁট কামড়ে ভাবছে, রুমে কেউ নেই। আদি কোথায়? আর না থাকলেই বাকি। রুমের লাইট অফ হবে কেন? সব সময় তো অন থাকে। বারান্দায়ও লাইট অফ। জানালা ভেদ করে চাঁদের হালকা আলো আসছে। বাগানের আলোর ছটাও কিছুটা রুমে এসে পড়েছে। দরজার বাইরের আলো বারান্দার দরজা পর্যন্ত গিয়ে পড়েছে। সেই হালকা আলোয় শামু অতি সাবধানে পা ফেলে লাইট অন করতে আগাচ্ছে। আর তখনই হেঁচকা টান অনুভব করল। অন্ধকারে হেঁচকা টানে শামু ভয় পেয়ে চিৎকার করে উঠল। পরিচিত একটা কণ্ঠস্বর ফিসফিস করে বলল, হিসশস। শামু থমকে গেল। এই ফিসফিস কণ্ঠস্বর আর স্পর্শ আদি ছাড়া আর কারো নয়। তবুও কিছুক্ষণ আগে চমকে যাওয়ার কারণে বুক এখনো টিপটিপ করছে, শরীর কাঁপছে। শামু নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে, ঘাবড়ে যাওয়া কণ্ঠেই বলল, রুম অন্ধকার কেন? লাইট অন করুন। তোমার শরীর কাঁপছে কেন? ভয় পেয়ে গিয়েছিলাম। এই অন্ধকারে এভাবে কেউ ভয় দেখায়? আদি শামুকে নিজের সাথে মিশিয়ে নিল। শামু কিছুটা স্বাভাবিক হয়েছে, কাঁপুনিটা কমে গেছে। আদি শামুকে নিয়েই পা দিয়ে ঠেলে দরজা বন্ধ করল। শামুর খোপা করা চুল খুলে দিল। চুলের ঘ্রাণ নিয়ে বলল, রাজের সামনে কি বলছিলে? সামান তার বুক আবার টিপটিপ করছে। আদি ওকে কি প্রশ্ন করল? কিভাবে উত্তর দিবে? দুজনের মধ্যেই পিনপতন নীরবতা। আদি শামুর কাঁধে, ঘাড়ে ঠোঁট ছোঁয়াল। শামু কেঁপে উঠল। আদি বলল, আরেকবার বলো না প্লিজ। শামু কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি বলবো? আদি মিনতির সুরে বলল, প্লিজ। সারাদিন অপেক্ষা করে আছি এই কথাটা শোনার জন্য। শামু ভাবছে ওদের সম্পর্ক ঠিক করে নেওয়ার সময় হয়ে গেছে। শামু কাচুমাচু হয়ে আস্তে করে বলল, বলেছিলাম যে আমি, তুমি। তারপর? শামু দ্রুত বলল, ভালোবাসি। আদি বাঁকা হেসে বলল, কাকে? শামু আদির কথা শুনে রেগে গেল। দাঁতে দাঁত চেপে বলল, এই 6 ফুটের সাদা জিরাফকে। আদি কিছুটা শব্দ করে হাসল। তারপর শামুর ঠোঁটে ঠোঁট ছুঁয়ে বলল, আমিও ভালোবাসি এই ধানি লঙ্কাকে। শামু লজ্জা পেয়ে আদির বুকে মুখ লুকাল। ওর নিঃশ্বাস উঠানামা করছে। আদি শামুর উষ্ণ নিঃশ্বাসে মাতাল হয়ে যাচ্ছে। শামুকে কোলে তুলে নিয়ে বিছানার দিকে এগিয়ে গেল। পূর্ণতা পায় দুটো মানুষের ভালোবাসার। শামুর ঘুম ভেঙে যায় ভোরবেলার দিকে। নিজেকে আদির বুকে আবিষ্কার করে। মাথা তুলে আদির দিকে তাকায়। আদি বেঘোরে ঘুমাচ্ছে। শামু টুপ করে আদির গালে চুমু খায়, তারপর ঘুমন্ত মুখের দিকে চেয়ে আছে। শামু উঠার জন্য নড়াচড়া করার কারণে আদির ঘুম হালকা হয়ে যায়। আদি নড়েচড়ে ঘুম ঘুম চোখে বলল, আর 10 মিনিট ঘুমাতে দেও প্লিজ। খুব ঘুম পাচ্ছে। 10 মিনিট কেন, 10 ঘন্টা ঘুমান, আই হ্যাভ নো প্রবলেম। শুধু আমাকে ছাড়ুন। আদি কোনো উত্তর না দিয়ে শামুকে নিচে ফেলে ওকে জড়িয়ে ঘুমিয়ে পড়ল। শামু কোণঠাসা হয়ে বলল, যাহ বাবা, এটা কি হলো? ঘড়িতে ঘন্টার কাঁটা 10টা ছুঁই ছুঁই।
শামু আড়মোড়া ভেঙে নড়েচড়ে উঠে চোখ মেলে। দেয়াল ঘড়িতে চোখ পড়তেই চোখ ছানাবড়া। শামু লাফিয়ে উঠে আদিকে ঠেলে সরানোর চেষ্টা করছে। সরাতে না পেরে আদিকে ডাকছে, আদি, এই আদি, একটু সরুন। আদি বেঘোরে ঘুমাচ্ছে। শামুর কথা ওর কান দিয়ে প্রবেশ করছে কিনা সন্দেহ। হায় আল্লাহ, এর কি ঘুম! মানুষ চিৎকার করতে করতে মরে গেলেও উনি শুনবেন না। শামুর প্রচণ্ড রাগ লাগছে। শামু চিৎকার করে আদির শরীর ঝাঁকিয়ে ডাকছে, আদি। আদি শামুর চিৎকারে নড়েচড়ে চোখ মেলে বিরক্তি নিয়ে বলল, তুমি আবার এমন করছো? বললাম তো একটু ঘুমাবো। শামু দাঁতে দাঁত চেপে বলল, আপনি সারাদিন ঘুমান, তার আগে আমাকে উঠতে দিন। 10টা বেজে গেছে, সবাই নিশ্চয়ই অপেক্ষা করছে। না জানি কতবার ডেকে গেছে। ছি, আমি কিন্তু প্রচণ্ড রেগে যাচ্ছি। আদি ভাবলেশহীনভাবে বলল, উমম, রাগতে থাকো, আমার ঘুম পাচ্ছে। শামু আবারও ধাক্কা মেরে বলল, আমি কিন্তু সত্যিই রেগে যাচ্ছি। আদি মাথা তুলে পিটপিট করে চোখ মেলে বলল, রেগে গেলে কি করবে? কামড়ে দিবে? দেখুন। আদি মাথা আবারও নামিয়ে হাই তুলে বলল, দেখা শেষ। শামু আদিকে মারতে শুরু করল। অসভ্য, ফাজিল, লুচু ছেলে। জলহস্তি, আমাকে যেতে দিন। এমন রুড ভাষায় আমি যেতে দেব না। কিউট করে একটু সুইট মিশিয়ে বলো ছেড়ে দিচ্ছি। শামু টেডি স্মাইল দিয়ে বলল, প্লিজ। আদি মুচকি হেসে ছেড়ে দিল। শামু কোনোরকম শাওয়ার নিয়ে দৌড়। নিচে গিয়ে দেখে মেহমানরা বিদায় নিতে শুরু করেছে। শামু ডাইনিংয়ের সামনে যেতেই নিশি ওর সামনে এসে দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে চেয়ে আছে। শামু নিশিকে দেখে ওর দিকে চেয়ে বলল, কি ব্যাপার আপু? তুই বল, তোর কি ব্যাপার? সকাল 10:36 তোর চাঁদমুখ দেখা গেল? এত বেলা পর্যন্ত ঘুম? নতুন বউ আমি না তুই? শামু কাচুমাচু করে বলল, ইয়ে মানে আপু, আসলে গতকালের প্রোগ্রামের জন্য অনেক টায়ার্ড ছিলাম, আর তাছাড়া বাড়ি ভর্তি মেহমান, ঘুমাতেও লেট হয়ে গেছে। কিভাবে এত বেলা হয়ে গেছে বুঝতে পারিনি। নিশি শব্দ করে হেসে বলল, বাহ, ভাবি আমার কৈফিয়ত দিচ্ছে। শামু নাক ফুলিয়ে বলল, নাস্তা করেছ? হ্যাঁ ডান। যাই জয়কে তুলি। শ্বশুর বাড়িতে আরাম করে ঘুমাচ্ছে। ওর আরামের ঘুমের 12টা বাজিয়ে আসি। নিশি জয়কে ঘুম থেকে তুলতে চলে গেল। শামু ভাবছে, আমি কি করব? আদিকে তোলা আমার সাধ্য নয়। তার চেয়ে আমি নাস্তা করে নেই। লাঞ্চে নিশি আর আদির ফ্রেন্ডদের ইনভাইট করা হয়েছে। বাড়ির অন্য মেহমানরা চলে গেছে। নিশি আর আদির ফ্রেন্ডরা আসতে শুরু করেছে। নিশি সবার মধ্যমণি হয়ে বসে আছে, আর ওর ফ্রেন্ডরা ওর উপর ঝাঁপিয়ে পড়ছে কথার ঝুলি নিয়ে। আদির ফ্রেন্ডরাও আসতে শুরু করেছে। আদি তখনও ঘুম। আদির মা আদির ফ্রেন্ডদের আপ্যায়নের ব্যবস্থা করে শামুকে বলল যাতে আদিকে ডেকে আনে। শামু আদিকে ডাকতে যাওয়ার জন্য পা বাড়াতেই আদির সব ফ্রেন্ডরা শামুকে ঘিরে ধরল। এই যে আপু মানে ভাবি? ভাবি না আপু, সেটাই বুঝতে পারছি না। শামু মুচকি হেসে বলল, ভাবি। আপনি সত্যিই আদির ওয়াইফ? শামু ওদের কথা শুনে অস্বস্তিতে পড়ে গেল। তারপর বলল, কেন, আদি আপনাদের কিছু বলেনি? হ্যাঁ বলেছে, কিন্তু ও কি মজা করছে না সিরিয়াস বুঝতে পারছি না। ও বিয়ে করেছে আর আমরা জানি না, এটা কি হবে সম্ভব? কবে, কিভাবে এই ঘটনা ঘটিয়ে ফেলল? সেটা আপনারা জিজ্ঞেস করে নিবেন। শামু পা বাড়াল।
কিন্তু ওরা নানা রিকোয়েস্ট করেই যাচ্ছে। শামু কি বলবে, কোথায় থেকে বলবে, আদি আবার রিয়েক্ট করবে কিনা। বিরক্ত লাগছে কিন্তু প্রকাশ করতে পারছে না। আদি হুড়মুড় করে সিঁড়ি দিয়ে নেমে ওদের সামনে এসে দাঁড়াল। তারপর শামুর দিকে তাকাল। শামুকে ইশারা করল চলে যেতে। শামু চলে যেতেই আদি বলল, আমার বউয়ের কাছে তোদের কি চাই? এভাবে ঘিরে ধরেছিস কেন? অয়ন বলল, ইয়ার কেমনে কি? তুই বিয়ে করলি, দাওয়াত পেলাম না, কিছু জানলামই না। এই যে আজ জানলি। আজ কেন 23 দিন ধরে জানিস? আর দাওয়াত? এই যে খাওয়াচ্ছি, তোদের পেট ভরে না? শালা বিয়ে করে নিলি আর এখন খাওয়ার খুঁটা দিস? তোর না মেয়েতে অ্যালার্জি? বাট শামুতে আমার অ্যালার্জি নেই। শামু ছাড়া সব মেয়েতে আমার অ্যালার্জি। শামু আমার আসক্তি, নেশা এন্ড মাই লাভ। অয়ন আদির কাঁধ চাপকে বলল, ভাই আমার গায়া, একদিন বলেছিলাম না নেশায় ডুবে মরবি? দেখেছি অয়ন মিথ্যা বলে না। কিন্তু কি এমন দেখলি ভাবির মাঝে, সেটা জাতি জানতে চায়। আদি চোখ ছোট ছোট করে বলল, ইট সিক্রেট বলা যাবে না। আর হ্যাঁ, হুট হাট আমার বউকে এভাবে ঘিরে ধরবি না, দূরে থাকবি। আদির প্রপার্টিতে আদি কাউকে ভাগ দেয় না। গট ইট? জি বসো। আদি শামুকে আড়ালে ডেকে নিল। শামু চুপ করে দাঁড়িয়ে আছে। আদি শামুকে মন ভরে দেখে নিয়ে খোলা চুলগুলো হাত দিয়ে ঠিক করে বলল, আমার বন্ধুদের থেকে দূরে থাকবে, বুঝলে? শামু মাথা নাড়িয়ে সায় দিল, গুড গার্ল। আদি শামুর ঘাড়ের চুল সরিয়ে চুমু দিতে নিবে, তখনই কারো আসার শব্দে শামু ছিটকে সরে গেল। আদির মা আসছে। আদিকে দেখে বলল, তোর উঠার সময় হয়েছে? বন্ধুদের দাওয়াত করে ঘুমাচ্ছিস? যা দেখা করে আয়। মা অলরেডি ডান। ওহহ, আচ্ছা, তাহলে নাস্তা করে নে। শামু যাও, আদিকে নাস্তা দেও। হ্যাঁ মামনি, চলুন। আদিকে উদ্দেশ্য করে আদি ফিসফিস করে বলল, আরে আমার কাজ তো এখনো শেষ হয়নি, আমি এখন নাস্তা করব না। আদির মা আদিকে ফিসফিস করতে দেখে বলল, এই ফিসফিস করছিস কেন? শামু মুচকি হেসে বলল, উনি বলছেন উনার খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খাবার দিতে। চলুন চলুন, আপনাকে নাস্তা দেই, নয়তো ক্ষুধায় বাড়িঘর সব খেয়ে নিবেন। আদি দাঁতে দাঁত চেপে বলল, চলো। আদি নাস্তা করতে বসেছে। আদি শামুকে ডেকে পাশে বসালো। শামু, আমি শুধু একবার চান্স পাই, তারপর দেখো। শামু ভ্রুক্ষেপহীনভাবে আদিকে ভেঙচি কেটে দেয়। আদির বন্ধুরা লাঞ্চ করছে। আদির মা সব তদারকি করেছে। শামু আদিকে ওদের আশেপাশে আসতে দেয়নি। আন্টি, আমাদের বন্ধুর বিয়ে হয়ে গেল আর আমরা না খবর পেলাম না দাওয়াত? ও আমাদের কিছুই জানায়নি। আমরা ওর বন্ধু হই, এটা কি ঠিক হলো? আদির মা স্নিগ্ধ হেসে সৌজন্যতার সাথে বলল, আসলে বাবা, হয়েছে কি, হুট করেই আদির বিয়েটা হয়ে যায় বেশ ঘরোয়াভাবে। আদির বন্ধুরা আদির মায়ের কথা শুনে থমকে গেল। কি বলেন আন্টি? আদির বিয়ে এত সাধারণভাবে? এই শহরের বিশিষ্ট ব্যবসায়ীর একমাত্র ছেলের বিয়ে এত সাধারণভাবে? আদির মা ওদের কথা শুনে দমে গেল। সাথে আদিও। খাওয়া বন্ধ রেখে ওর মায়ের দিকে চোখ রাখল। তিনিও ভাবনায় বিভোর। আসলেই তো মেয়ের বিয়ে এত ধুমধামে দিলেন, আর ছেলের বিয়ে? সেদিন মহল্লার কিছু মানুষ আর কাছের আত্মীয় স্বজনরা শামুর বিয়েতে উপস্থিত ছিল। রাজের সিনের পর অনেকে চলেও গিয়েছিল। শামু আর আদির বিয়ে নিজেদের মধ্যেই হয়েছিল, বাইরের তেমন কেউ ছিল না।
অনেকেই জানে না আদি বিয়ে করেছে, এমনকি শামুকে সামাজিকভাবে স্বীকৃতিও দেওয়া হয়নি। নিশি সালাদ মুখে তুলে বলল, বলছি কি মা, ভাইয়া আর শামুর বিয়েটা আরেকবার দিয়ে দেও। কি বলেন আপনারা? আদির বন্ধুদের উদ্দেশ্য করে। ওরা আশকারা পেয়ে নিশির হাতে হ্যাঁ মিলাল। নিশি উচ্ছ্বসিত হয়ে বলল, ওয়াও, বাড়িতে আবারও একটা অনুষ্ঠান হবে। নিশির মায়ের দিকে চোখ পড়তেই দেখে তিনি ভ্রু কুঁচকে নিশির দিকে চেয়ে আছে। না মানে মা, বলছিলাম তোমরা সবাই যদি চাও তবেই। কিছু না হোক একটা রিসিপশন তো হতেই পারে। শামু আর ভাইয়ার মেহেদি হলুদ নিজেরা করলাম। আদির এক ফ্রেন্ড বলল, এটা কিন্তু বেশ বলেছ নিশি। সবার দৃষ্টি আদির দিকে। আদি নির্লিপ্ততা ভাবে খেয়ে যাচ্ছে, যেন এসবে ওর কিছু আসে যায় না। ওর যা পাওয়ার পেয়ে গেছে। দুপুরের খাবার খেয়ে নিশি আর আদির ফ্রেন্ডরা সব চলে গেছে। আদির মামা আর ফুপিরা এসেছে। সেদিনের পর নৌমি আরে বাড়িতে পা রাখেনি। নিশির বিয়েতেও আসেনি। রাতে সবাই বসে আদি আর শামুর ব্যাপারটা নিয়ে আলোচনা করছে। শামু এসবের এক বিন্দুও জানে না। এসব আলোচনা কেউ ওর কানে তুলেনি। ডিনার শেষ করে আদি সবার আড়ালে শামুকে বলল, তাড়াতাড়ি রুমে এসো। আদি তারপর নিজের রুমে চলে গেল। অনেকটা সময় কেটে গেছে, শামুর খবর নেই। আদির মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। এই মেয়ে ওর একটা কথাও শুনে না। আদি রাগ কন্ট্রোল করার জন্য রুম জুড়ে পাইচারি করছে। শামু দরজা ঠেলে রুমে আসতেই আদি ওর কাছে গিয়ে ওকে চেপে ধরল। এত দেরি হলো কেন? তোমাকে তাড়াতাড়ি আসতে বলিনি? নিচে এতক্ষণ কি করছিলে? শামু আমতা আমতা করে বলল, মামারা, ফুপিরা ছিল। উনাদের রেখে কিভাবে চলে আসি? আমি এই বাড়ির বউ, একটা দায়িত্ব আছে। আর আমি? তুমি প্রথমে আমার বউ, তারপর বাকিটা। তাই আগে আমার দিকে নজর দেও। দেখছ না কতটা পাগল হয়ে যাচ্ছি? শামু আদির বুকে মাথা মিশিয়ে নিয়ে বলল, ওকে বাবা, ওকে। আম হেয়ার নাও। আদি উচ্ছ্বসিত হয়ে বলল, জানো নিচে আমাদের দ্বিতীয়বার বিয়ে নিয়ে কথা হচ্ছে? শামু আদির কথা শুনে চমকে গেল। মাথা তুলে আদির দিকে তাকাল। আদির মুখের উচ্ছ্বাস মিলিয়ে গেল। শামুর চেহারার এক্সপ্রেশন বলে দিচ্ছে শামু ওর মতো এক্সাইটেড না। আবারও বিয়ে মানে? আদি কৌতূহল নিয়ে বলল, তুমি খুশি নও? শামু তাচ্ছিল্যের সাথে বলল, খুশি হওয়ার মতো কিছু দেখছি না। আমাদের তো বিয়ে হয়ে গেছে, আবার কি হয়েছে? বাট সাদামাটা। আদিল চৌধুরীর বিয়ে এমন নিরামিষ হতেই পারে না। আমার মেহেদি, হলুদ, রিসিপশন কিছুই হয়নি। হুট করে যে পোশাকে ছিলাম সেই পোশাকে বিয়ের আসরে বসে কবুল বলে বিয়ে করে নিয়েছি। বাট এইবার মেহেদি, হলুদ, বিয়ে, রিসিপশন সবকিছুতেই আমাদের অধিকার থাকবে। আমাদের নাম থাকবে। সামান্তা কিছু বলছে না, কেননা সবাই যদি চায় ওর কিছুই করার নেই। হোক আরেকবার বিয়ে, সবকিছু আদির নামে। আদি শামুর কোলে মাথা দিয়ে শুয়ে আছে। এর মাঝে শামুর ফোন বেজে উঠল। শামু ফোনের শব্দ পেয়ে আদিকে সরিয়ে দিল, কিন্তু আদি শামুকে যেতে দিচ্ছে না। আদি ফোন বাজছে। বাজুক। এতরাতে কিসের ফোন? সেটা জানার জন্য ফোনটা দেখতে হবে। শামু বিছানা ছেড়ে উঠে গিয়ে ফোন হাতে নিল। জাহ্নবীর ফোন। শামুর কপালে চিন্তার রেখা ফুটে উঠেছে। এতে রাতে হঠাৎ করে ফোন কেন দিল? আদি শামুর পেছনে পেছনে উঠে গেল। শামুকে চিন্তিত দেখে জিজ্ঞেস করল, কার ফোন? জাহ্নবীর। এই মেয়ে এত রাতে কি চায়?
শামু আদির কথার উত্তর না দিয়ে ফোন রিসিভ করতে নিল, কিন্তু ফোনটা কেটে গেল। শামু ফোন হাতে বারান্দায় চলে গেল। তারপর জাহ্নবীর নাম্বারে ফোন দিতেই জাহ্নবী মৃদু স্বরে হ্যালো বলল। শামু বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করল, জাহ্নবী সব ঠিক আছে? এত রাতে ফোন কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা, অনেক বড় সমস্যা। আমার ভালো লাগছে না, ঘুম আসছে না, তাই তোকে ফোন দিলাম। শামুর মেজাজ চড়ে গেল। আমি তোর ঘুমের ওষুধ? না আমি তোর বয়ফ্রেন্ড। ঘুম আসছে না বয়ফ্রেন্ডকে ফোন করে বিরক্ত কর। আমাকে বিরক্ত করিস না, আমি ব্যস্ত আছি, বাই। শামু খট করে ফোন রেখে দিল। ফোন রেখে ঘুরতেই আদির সাথে ধাক্কা খেল। শামু ধাক্কা খেয়ে নাকে হাত দিল। নাকে ব্যথা পেয়েছে। আদি ঘন ঘন পলক ফেলে বলল, আহারে আমার বউটা ব্যথা পেয়েছে। এত সুন্দর নাক দুমড়ে মুচড়ে গেল। শামু আদির কথা শুনে মৃদু হাসি দিল। আদি শামুর নাকে ঠোঁট ছোঁয়াল। শামুকে কাঁধ থেকে চুল সরিয়ে ঠোঁট ছোঁয়াতে নিবে তখনই আবার ফোন বেজে উঠল। আদি শামুর দিকে চোখ মুখ শক্ত করে চেয়ে ওকে ছেড়ে সরে দাঁড়াল। শামু ফোন কেটে সাইলেন্ট মুডে রেখে দিল। আদি শামুকে বলল, এই মেয়ের সমস্যা কি? কোনো ম্যানারস নেই? একটা বিবাহিত মেয়েকে এত রাতে আজাইরা গল্প করার জন্য ফোন দিচ্ছে, একটু কমন সেন্স নেই? কি ধরনের ফ্রেন্ড তোমার? অবশ্য এমনই হওয়ার কথা, সেদিন তো দেখলাম কি পরিমাণ গায়ে পড়া। শামু এতক্ষণ চুপ থাকলেও বলল, আদি ওরা মোটেও গায়ে পড়া না। সেদিন তো ইচ্ছে করে এমন করেছে, তোমার সাথে মজা করেছে, আর তার আগে আমার কাছ থেকে পারমিশন নিয়েছে। আদি অবাক হয়ে বলল, তুমি পারমিশন দিয়েছ? তুমি তোমার হাসব্যান্ডকে অন্য মেয়ের কাছে মজা করার বস্তু বানিয়ে দিয়েছ? শামু আদিকে কি বলবে বুঝতে পারছে না। আদি যেমন ভাবছে তেমন কিছু নয়। আদি তুমি ভুল ভাবছ, আসলে ব্যাপারটা শের। শামুকে পুরো কথা শেষ করতে না দিয়ে শামুর হাত টেনে নিজের সাথে মিশিয়ে নিল। যাও, মাফ করে দিলাম সবকিছুর জন্য। শামু ভ্যাবাচেকা খেয়ে গেল। কিসের জন্য মাফ করল তাও হঠাৎ করে? শামু আদির মুখের দিকে বোকার মতো চেয়ে আছে। আদি মুচকি হেসে বলল, বুঝতে পারলে না তাই না? তুমি আমাকে তুমি করে বলেছ, আর তোমার মুখে তুমিটা একদম বুকে গিয়ে লেগেছে। প্রচণ্ড ভালো লেগেছে। আদি শামুকে কোলে তুলে নিল। বালিশে শামুর মাথা রেখে আদি একপাশ হয়ে শুয়ে হাতের উপর মাথা ভর দিয়ে শামুর দিকে ঝুঁকে বলল, তোমার ছেলে ফ্রেন্ড আছে? আদির প্রশ্ন শুনে শামু চুপ করে গেল। হঠাৎ ছেলে ফ্রেন্ড আছে কিনা জানতে চাইছে কেন? শামু আমতা আমতা করে বলল, হঠাৎ এমনি বলো না। শামু জানে আদি ওর ছেলে ফ্রেন্ড আছে, সেটা মেনে নিবে না। হ্যাঁ সিলেটে ছিল, বাট এখন আর যোগাযোগ নেই। আদি শামুর চুল নিয়ে খেলছে। গুড। আর এখানে? শামু আদির দিকে একবার চেয়ে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে ভাবছে আদিকে কি বলবে, তবে মিথ্যা বলবে না। শামু আদির দিকে চোখ রাখতেই দেখে আদি অধীর আগ্রহে শামুর উত্তর শোনার জন্য চেয়ে আছে। ফ্রেন্ড নেই, তবে দুজন ক্লাসমেট আছে যাদের সাথে টুকটাক কথা হয়। আদি শামুর দিকে আরেকটু ঝুঁকে বলল, আজকের পর আর কোনো ছেলে তোমার লাইফে থাকবে না। নো ছেলে ফ্রেন্ড, অনলি আদিল চৌধুরী। শামু বিস্ময় নিয়ে কিছু বলার জন্য ঠোঁট নড়াতেই আদি নিজের আয়ত্তে নিয়ে নিল। শামুকে আর কিছু বলার সুযোগ দিল না। শামুর ঠোঁট ছাড়ার পরও শামু আর কিছু বলতে পারল না, কারণ আদি ওকে গভীরভাবে আলিঙ্গন করে ওর গলায় মুখ ডুবিয়ে দিয়েছে।
পরের দিন সকাল। শামু আদি দুজন একসাথে নামছে। নাস্তা শেষে নিশি শামুকে বলল, বেবি সেকেন্ড বিয়ের জন্য রেডি হও। আদি ভ্রু কুঁচকে বলল, সেকেন্ড বিয়ে মানে কি? শামুকে কি অন্য কারো সাথে বিয়ে দেওয়া হচ্ছে? নিশি জিহ্বায় কামড় দিল, আসলেই তো। না মানে ওই আর কি। তোমাদের দুজনের বিয়েই হচ্ছে, বাট সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ কথা হল, আগামী সপ্তাহে তোমাদের রিসিপশন। এগেইন বাসর সাজানো হবে। সে পর্যন্ত তোমাদের আলাদা রুম। আদি চোখ বড় বড় করে বলল, এটা কেমন কথা? শামু মনে মনে হাসছে, বুঝো ঠেলা, করো বিয়ে। বেশ হয়েছে। মনে মনে শামু স্মাইল দিয়ে বলল, এটাই কথা মানে নিয়ম। আমি রাজি। আদি আন্দোলন করার ভঙ্গিতে বলল, মানি না, মানব না। আদির মা পাশ দিয়ে যাচ্ছিল, আদির কথা শুনে ওর সামনে এসে বলল, কিরে আদি, কি হয়েছে? কি মানবি না? আদি ওর মাকে দেখে কাচুমাচু হয়ে বলল, না মানে মা কিছু না, এমনি আর কি। আদির মা আদির মুখের দিকে চেয়ে সবার দিকে একবার তাকালো। হয়তো ওরা নিজেদের মধ্যে কিছু বলছে, তাই তিনি আর কথা বাড়ালেন না। আদির মা যেতেই শামু শব্দ করে হেসে দিল। আদি শামুর দিকে চোখ পাকিয়ে তাকালো। শামু চুপ করে গেল। আদি যেতেই শামু আবারও শব্দ করে হেসে দিল। এই মেয়ে তুমি দেখছি বড্ড খুশি। শামুকে আদি বলল। শামু পেছনে ঘুরে টেডি স্মাইল দিয়ে বলল, অবশ্যই খুশি। 3 দিন পর আমার বিয়ে বলে কথা। শামু নিজের জিনিসপত্র গুছানোতে ব্যস্ত। আদি সেগুলো শামুর হাত থেকে রেখে দিল। তুমি ওদের কথা শুনছ কেন? আমরা একসাথেই থাকব। শামু আদির দিকে ঘুরে বলল, দেখো, আমরা একসাথে থাকলে বিয়ে বিয়ে ফিল হবে না। তাই আলাদা থাকাই ভালো। উফ, কয়টা দিন শান্তিতে থাকা যাবে। আদি বিস্ময় নিয়ে বলল, কেন, আমি তোমাকে জ্বালাই? প্রচুর। আমি এখন ওই রুমে গিয়ে রিল্যাক্স মুডে ঘুম দেব। আদি শামুর দুহাত ধরে বলল, তুমি এখানেই থাকবে, কোথাও যাবে না, প্লিজ। শামু কিছুক্ষণ ভাবার ভঙ্গি করে বলল, তুমি যদি সবাইকে ম্যানেজ করতে পারো তবে আমার কোনো সমস্যা নেই। আদি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, কিসের ম্যানেজ? আমার বউ আমার ঘরে থাকবে, তাতে কার দাদার কি? তবে একটা শর্তে। আবার কিসের শর্ত? হায় আল্লাহ বাঁচাও। নো রোমান্স। আদি শামুর মুখের দিকে চেয়ে আছে। তুমি এত আনরোমান্টিক কেন? এত সুন্দর একটা বউ পাশে থাকবে আর রোমাঞ্চ পাবে না? তাহলে বাই। 3টা দিন কষ্ট করো। শপিং, মেহেদি, হলুদ দেখতে দেখতে চলে যাবে বেবি। চলবে।